পারমাণবিক শক্তি ব্যবহারের এলিট ক্লাবে বাংলাদেশ। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু। অগাস্টে মিলবে ৩০০ মেগাওয়াট। আগামীতেও পাশে থাকবে রাশিয়া। বাংলাদেশের জ্বালানি খাতে বড় বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন রাষ্ট্রদূত। স্বার্থ রক্ষা করে স্বাগত জানাবে সরকার, বললেন বাণিজ্য মন্ত্রী। সমর্থহীনদের জন্য বিচার প্রাপ্তি নিশ্চিতের পরিকল্পনা নিয়েছে সরকার। আইনগত সহায়তা দিবসে প্রধানমন্ত্রী। গণতন্ত্র সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় জোর। জঙ্গিবাদ মাথা চাড়া দেওয়ার চেষ্টা দেখছেন তথ্য উপদেষ্টা। সন্দেহভাজনদের জামিন বাতিলে উদ্যোগ নেবে সরকার। জঙ্গি ইস্যুকে হাতিয়ার বানিয়ে ফায়দা লোটে আওয়ামী লীগ। এবং 10 মিনিটের ভারী বৃষ্টিতে চট্টগ্রামে কোমর পানি, জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। সুনামগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। সংবাদের সঙ্গে আছে আমি ওমর ইনাম। 33তম দেশ হিসেবে পারমাণবিক শক্তি ব্যবহারের এলিট ক্লাবে বাংলাদেশ। শুরু হলো দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম, যা চলবে অন্তত 45 দিন। বিজ্ঞানমন্ত্রীর আশা, অগাস্ট নাগাদ রূপপুরের প্রকল্প থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। আগামীতেও রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন রোসাটমের মহাপরিচালক। দীর্ঘ প্রতীক্ষার ইতি টেনে রূপপুরের হাত ধরে গৌরব আর সক্ষমতার নতুন অধ্যায়ে পা রাখল বাংলাদেশ। প্রায় 8.5 বছর আগে পদ্মার ধুধু বালুচরে প্রথম কংক্রিট ঢালাইয়ের মধ্য দিয়ে যে মহানির্মাণ যজ্ঞের সূচনা হয়েছিল, বহুমুখী চ্যালেঞ্জ অতিক্রম শেষে এবার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করল এই মেগা প্রকল্পটি। 2023 সালের সেপ্টেম্বরে পারমাণবিক জ্বালানি হিসেবে দেশে এসেছিল যে ইউরেনিয়াম অ্যাসেম্বলি, মঙ্গলবার বিকেলে সেগুলোই প্রবেশ করানো হলো দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটে। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারের এলিট ক্লাবে 33তম দেশ হিসেবে নাম লেখালো বাংলাদেশ। আজ এগিয়ে যাচ্ছে। প্রকল্প এলাকায় আয়োজিত ফুয়েল লোডিং এর আনুষ্ঠানিকতায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের নবযাত্রায় শুভেচ্ছা বার্তা দেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল ম্যারিয়ানো গ্রোসি। আর রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ আগামীতেও বাংলাদেশের পাশে থাকার কথা জানান। সরকারের নীতি নির্ধারকরা বলছেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে রূপপুরে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের আশা, কেবল বিদ্যুৎ উৎপাদনই নয়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, জীবনমান উন্নয়ন আর অর্থনীতি গতিশীল করতে অগ্রণী ভূমিকা রাখবে এই প্রকল্পটি। পারমাণবিক শক্তি আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি। এটি শুধু বিদ্যুৎ উৎপাদন করবে না, এটা আমাদের প্রযুক্তিগত সক্ষমতা, শিল্পায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে শক্তিশালী করবে। দুটি ইউনিট মিলে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে মিলবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। সব ঠিক থাকলে আগস্টে 300 মেগাওয়াট এবং ধাপে ধাপে আগামী বছরের শেষ দিকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে রূপপুর। সময় সংবাদ, রূপপুর, পাবনা। এই মুহূর্তে পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় আছেন সহকর্মী সবুজ মোল্লা। সরাসরি যাচ্ছে তার কাছে। সবুজ, অপেক্ষার পর অবশেষে রূপপুর পারমাণবিক প্রকল্পতে ফুয়েল জ্বালানি যে লোডিং, সেটি কার্যক্রম কিন্তু উদ্বোধন করা হয়েছে। আসলে সকাল থেকে কিন্তু নানান রকম আয়োজন ছিল। এর আগে থেকে এই এলাকাটি আসলে জ্বালানি লোডিং এর যে উদ্বোধনের কার্যক্রমটি ছিল, উদ্বোধন করার আগ পর্যন্ত আমরা দেখেছি যে প্রচন্ড নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। মোড়ে মোড়ে পুলিশ প্রশাসন, ডিবি পুলিশ রয়েছে। এখানে যেন কোনো প্রকারের বিশৃঙ্খলা না ঘটে সেটির কিন্তু ব্যবস্থা করা হয়েছিল আসলে কর্তৃপক্ষ থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি পারমাণবিক প্রকল্পের পাশে। আসলে দুপুর 2:30টার দিকে শুরু হওয়া উদ্বোধন কার্যক্রমটি সর্বশেষ উদ্বোধন করা হয় বিকেল 3:30টার সময়। আসলে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ কিন্তু একটি নতুন ইতিহাসের সাক্ষী হলো। দেশের এটি একমাত্র মেগা প্রকল্প পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে সব মিলিয়ে আসলে যে জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজকে করা হলো, উদ্বোধন করার পর আসলে যে এখন থেকে যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে এমনটি কিন্তু নয়। আসলে গ্রিডে যুক্ত করতে কয়েকদিন সময় লাগবে। বেশ কয়েকটি প্রসেসিং এর ব্যবস্থা রয়েছে। সর্বনিম্ন 45 থেকে 50 দিনের সময় লাগে। অর্থাৎ কর্তৃপক্ষের দেওয়ার তথ্য মতে আগস্ট
জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্ট মাসের শেষের দিকে এই রূপপুর পারমাণবিক প্রকল্পে যে উৎপাদিত বিদ্যুৎ এটি কিন্তু জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। আসলে সারা দেশে যে পরিমাণে লোডশেডিং রয়েছে, আসলে জাতীয় গ্রিডে যুক্ত করা হলে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের সুফল কিন্তু সারা বাংলাদেশের লোকজন পাবে। এতে করে কিন্তু বিদ্যুতের ভোগান্তি অনেকটা কমবে। আমরা যদি একটু পেছনের দিকে ফিরে যেতে চাই, তাহলে আসলে এখন যে রূপপুর পারমাণবিক প্রকল্পটি হয়েছে, এর আগে এই অঞ্চলটি ছিল আসলে ঝোপঝাড়ে ভরা, মিল খোলা ছিল, এখানে ছিল না মানুষজনেরও তেমন কোনো আনাগোনা। কিন্তু রূপপুর পারমাণবিক প্রকল্প হওয়াতে রাশিয়ানদের, ইউক্রেন, কাজাখস্তানের প্রায় 5,000 নাগরিকদের উঠাপড়ায় এখানে কিন্তু একটি বিশাল পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছেন। আসলে রূপপুর পারমাণবিক প্রকল্প সারা বাংলাদেশের একটি অন্যতম কেন্দ্র, যেখানে ভবিষ্যতেও যেন এই প্রকল্পকে ঘিরে আরো বড় কিছু হয়, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পাবনায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাতে দেশের জ্বালানি নিরাপত্তা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পের সফল বাস্তবায়নে রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেন। বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা অর্জনের যাত্রায় রাশিয়ার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন রোসাটম মহাপরিচালক। এদিন দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন কোম্পানি শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দল। এদিকে দেশের জ্বালানি খাতে বড় বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এ সময় বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যে কোনো দেশের বিনিয়োগকেই স্বাগত জানাবে সরকার। তবে এই মুহূর্তে এলএনজি টার্মিনালে বড় বিনিয়োগ চায় বাংলাদেশ। বর্তমানে দেশে উৎপাদিত গ্যাসের সিংহভাগই সরবরাহ করে মার্কিন দুই শীর্ষস্থানীয় জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি ও শেভরন। জ্বালানি ঘাটতি মেটাতে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি চুক্তির আওতায় আগামী 15 বছরে যুক্তরাষ্ট্র থেকে $15 বিলিয়ন জ্বালানি কিনবে বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার আয়োজিত আলোচনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন জানান, বাংলাদেশের জ্বালানি খাতে বড় বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। Chevron provides half of Bangladesh's natural gas supply. Accelerate Energy facilitates the import of an additional third via LNG and wants to bring in more. It and other U.S. companies stand ready to build out more energy infrastructure, including modernizing the grid. Together, U.S. companies already provide over half of Bangladesh's power, but we can do so much more together. তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যে কোনো দেশের বিনিয়োগকেই স্বাগত জানায় সরকার। চলমান জ্বালানি বাস্তবতায় এলএনজি টার্মিনালে বিনিয়োগের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। US is of special interest to us because that's the largest economy in the world. It is the mightiest country. You don't have to emphasize by saying US over and over again that we need US investment. We do need it because we want it. And the reflection of what we believe and what we want is evident on the current scenario, that a bulk part of our energy supply is dependent on US companies. বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা চাপে ফেলছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। Part of our energy supply. ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। I think that যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ। প্রতিরক্ষা খাতেও একসঙ্গে কাজ করবে ঢাকা, লন্ডন। ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক আরও জানান, হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে 45টি দেশকে নিয়ে সমাধান খুঁজছে যুক্তরাজ্য। ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ। চাপের মুখে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিকাব আলোচনায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার জানান, জ্বালানি সংকট স্বাভাবিক রাখতে 45টির বেশি দেশকে নিয়ে কূটনৈতিক সমাধানে কাজ করছে যুক্তরাজ্য। Instability in the Middle East continues to reverberate far beyond the region, shaping global energy markets, disrupting global shipping routes, and driving price volatility that affects households and industries from London to Dhaka.
Freedom of navigation, particularly through critical choke points such as the Strait of Hormuz, is therefore not simply a regional concern, but a global economic imperative. My Prime Minister co-chaired a meeting with President Macron on the 17th of April, bringing together over 45 countries from around the world to discuss the situation in the Straits of Hormuz and to be able to work through a diplomatic solution to the challenges and to the crisis. সারা কুক জানান, যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফেরত আনতে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ। সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ সহ প্রতিরক্ষা সহযোগিতায় একসঙ্গে কাজ করবে ঢাকা, লন্ডন। We work with the National Defence College and also support through our other professional military education back in the UK, but also here in Bangladesh. Asset recovery, that is something that we have worked very closely with the government on over the last 18 months to 2 years. ঢাকাকে বিমান চলাচলের হাব হিসেবে তৈরি করতে দুই দেশের সরকার কাজ করবে বলেও জানান ব্রিটিশ হাই কমিশনার। UK-Bangladesh partnership. শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ন্যায় বিচার মানবিক রাষ্ট্রের ভিত্তি। গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় তিনি বলেন, অর্থের অভাবে কেউ যাতে বিচার পাওয়া থেকে বঞ্চিত না থাকেন সে বিষয়ে কাজ করছে সরকার। এ সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিনা বিচারে কারাগারে থাকার দুরবস্থা তুলে ধরেন সরকার প্রধান। দেশে কারাগারে বন্দী থাকা ৩০ থেকে ৩৫% জানেন না কী কারণে জেলে আছেন তারা। অর্থের অভাবে থাকা এসব মানুষের আইনি অধিকার ও সুরক্ষা নিশ্চিতে ১৯৯৪ সালে সরকারিভাবে আইনগত সহায়তা কার্যক্রম শুরু করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যার মাধ্যমে প্রায় ২ লাখ বিরোধ নিষ্পত্তি করেছেন বিচারকরা। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ স্লোগানে মঙ্গলবার জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোনেন আইনগত সহায়তায় সুবিধাপ্রাপ্ত জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কথা। উকিল ছাড়া সরাসরি একজন বিচারক মাধ্যমে এত বড় উপকার পাওয়া বিষয়টি ছিল আমার স্বপ্ন। জুলাই শহীদ এবং তাদের পরিবারকে সরকারি খরচে আইনগত সহায়তা দিবে আমরা শুনে খুবই আনন্দিত। বাংলাদেশে যারা আমরা এরকম আহত জুলাই যোদ্ধা রয়েছি যে আমরা মামলায় সহায়তা পাচ্ছি না, আজকে সরকার আমাদের পাশে দাঁড়িয়েছেন। বক্তব্যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিনা বিচারে কারাগারে থাকার দুরবস্থা তুলে ধরেন সরকার প্রধান। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। তখন আমি নিজে কারাগারে এমন অনেককে দেখেছি যারা শুধুমাত্র আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে বছরের পর বছর ধরে বিনা বিচারে কারাগারে থাকতে বাধ্য হচ্ছেন বা হয়েছেন। একজন মানুষ অর্থের অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাম্য নয়। অবশ্যই ন্যায় বিচার পাওয়া মানবিক রাষ্ট্রের মূল শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। ন্যায় বিচার শুধু আদালত বা আইনের বিষয় নয়, এটি একটি মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র ব্যবস্থার মূল শক্তি। ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এই গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। অর্থের অভাবে যেন অ্যাক্সেস টু জাস্টিস থেকে কেউ বঞ্চিত না হয় সে বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তারেক রহমান। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষদের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। অনুষ্ঠানে 2026 সালের সেরা কর্মকর্তা হিসেবে ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার সায়েম খানের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেও আতঙ্কিত হওয়ার মতো ঝুঁকি নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সন্দেহভাজনদের জামিন বাতিলে উদ্যোগ নেবে সরকার। এ সময় অন্তর্বর্তী সরকারের আমলে উগ্রবাদকে ছাড় দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন উপদেষ্টা। দেশে আবারও আলোচনায় জঙ্গিবাদ। সম্প্রতি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা জানিয়ে সব ইউনিটকে সতর্ক করে পুলিশ সদর দপ্তর। এরই মধ্যে কেপিআই প্রতিষ্ঠানে জোরদার করা হয়েছে নিরাপত্তা।
মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান ৫ আগস্টের পর শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন ছিল একটি গোষ্ঠীর, কিন্তু গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসায় তাদের সে লক্ষ্য পূরণ হয়নি। অন্তর্বর্তী সরকারের আমলে উগ্রবাদকে ছাড় দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন ডাক্তার জাহিদুর রহমান। জঙ্গিতে ভরে গেছে, আরেকটা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, দুটোই ভুল বলে আমরা মনে করি। বাংলাদেশে জঙ্গি আছে, কিছু মানুষের সাথে জড়িত আছে, মাঝে মাঝে তারা আরো বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। ১.৫ বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। কারো কারো স্বপ্ন ছিল এখানে এক ধরনের বিশেষ শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন, কিছু কিছু মানুষের এই ধরনের চিন্তা ছিল। শেষ পর্যন্ত সেটা না হয়ে যেতে বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক পথে গেছে, সেটা কারো কারো ভালো নাও লাগতে পারে। দেশে জঙ্গিবাদ থাকার কথা স্বীকার করে উপদেষ্টা বলেন এটি ঝুঁকির পর্যায়ে নেই। কারামুক্ত হয়ে ফের অপরাধে জড়ালে অভিযুক্তদের জামিন বাতিলের উদ্যোগ নেবে সরকার। জনগণকে এটুকু বলতে চাই, এই ঝুঁকি এমন না যে এটার জন্য ভয় পেতে হবে। জঙ্গিবাদ জিরো কোঠায় নিয়ে আসা আমাদের লক্ষ্য। এগুলো সরকার স্পন্টেনিয়াসলি করে, যে যারা জামিন পেয়েছেন, যারা অভিযুক্ত ছিলেন, তারা একই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন কিনা, সেই ক্ষেত্রে তাদের জামিন বাতিল হতেই পারে। সেটা সেই প্রসেস, সেই যা যা করা সেগুলো সরকার নিশ্চয়ই করবে। যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানালেও গণমাধ্যমে ভুল ও অপতথ্য প্রচার হলে সরকার ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দেন তথ্য উপদেষ্টা। এই প্রবণতার মানুষদের প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে জঙ্গি তৎপরতা নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, জঙ্গিবাদ ইস্যুকে ব্যবহার করে ফায়দা লুটেছিল আওয়ামী লীগ। সকালে কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি আরও জানান, পর্যায়ক্রমে মাঠ থেকে সেনা সদস্যদের তুলে নেওয়া হবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে কোস্টগার্ডের সদর দপ্তরে বাহিনীর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন শুরু হয়। বিউগল বাজিয়ে বরণ করা হয় আমন্ত্রিত অতিথিদের। প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয় বাহিনীটির ১ বছরের সাফল্য। এছাড়া বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে অংশ নিয়ে বাহিনীর ১৬ জন জীবন দিয়েছে উল্লেখ করে কোস্টগার্ডে জনবল ঘাটতির কথা জানান মহাপরিচালক। শুরু থেকে সীমিত সম্পদ, জনবল স্বল্পতা ও অভিজ্ঞতার ঘাটতি অতিক্রম করে দেশ সেবার অদম্য প্রত্যয়কে ধারণ করে এ বাহিনী ধারাবাহিকভাবে অগ্রসর হয়েছে। পরে বাহিনীর ১৪ জনকে সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদকে ভূষিত করা হয়। পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গি তৎপরতা নেই, তবে বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশে এরকম অ্যাক্টিভ থাকে। এগুলো আমরা ইউজ টু। ফ্যাসিবাদী আমলের সময় তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। আমাদের পক্ষ থেকে সেরকম কোনো চিঠি দেয়া হয় নাই, তবে সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে কিছু সেরকম সাবধানতা আমরা অবলম্বন করে থাকি। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে, তবে পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে। শৃঙ্খলাকে সমুন্নত রাখার জন্য, জনগণের নিরাপত্তার জন্য সেটা অনেকাংশে এখন সীমিত এবং উড্রয়েল করা হয়েছে। এটা গ্র্যাজুয়ালি উড্রয়েল করা হচ্ছে, খুব শিগগিরই সেটা পুরোটাই উড্রয়েল হবে। এর আগে কোস্টগার্ডের জনবল বৃদ্ধি ও আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সংসদ নির্বাচনে ইসির কার্যকর ভূমিকায় ভোট স্বচ্ছ ছিল। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য জানায় পর্যবেক্ষক দলটি। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পর্যবেক্ষক দলের প্রধান নিভার সিজাবস জানান, আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় এসেছে এমন পর্যবেক্ষণ। নির্বাচনে ভোটের হার এবং পোস্টাল ব্যালটের বিষয়টি প্রশংসনীয়। ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ডিজিটাল মাধ্যমে নারী হেনস্থা রোধ, 1/3 নারীর অংশগ্রহণ ও প্রার্থীদের খরচের হিসাব নিয়ে অডিট সহ 19 প্রস্তাব তুলে ধরা হয়। এসব বিষয়ে গুরুত্ব দিলে আগামী সংসদ নির্বাচন আরও অংশগ্রহণমূলক হবে। সংসদ নির্বাচন নিয়ে 14 ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশের পর এবার চূড়ান্ত প্রতিবেদন দিল ইইউ মিশন। The orderly and peaceful election day
followed by a transparently conducted first time since 2008. Elections were genuinely competitive. The Election Commission adopted a proactive approach to rebuilding public trust. পুরানো চিন্তা বাদ দিয়ে বাংলাদেশকে বাঁচাতে নতুনভাবে ভাবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় কথা বলেন তিনি। নদীকে দূষণের হাত থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই উল্লেখ করে ডিপ টিউবওয়েল ব্যবহারের পরিবর্তে সারফেস ওয়াটার ব্যবহারে জোর দেন মন্ত্রী। বলেন, নিরাপদ পানির ঘাটতি পূরণে বৃষ্টির পানি সংরক্ষণেও জোর দিতে হবে। নিরাপদ পানি ঢাকা শহরের সবচেয়ে বড় সংকট মন্তব্য করে এ থেকে উত্তরণে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। ডিপ টিউবওয়েলগুলো আমাদের যে ভূগর্ভস্থ পানির লেয়ারকে একেবারেই নিচে নিয়ে চলে যাচ্ছে। তাহলে কি একদিন হবে হঠাৎ করে ঢাকা শহরটা ধপ করে ধসে নিচে চলে যাবে? এই নদীগুলো তো এখন আর আপনার পলিউশন ফ্রি না, এরাও পলিউটেড হয়ে উঠছে। এটাও কিন্তু আমাদের একটা সরকারের উচিত হবে, আমাদের উচিত হবে যারাই আমরা গভর্নমেন্টে আসি এই বিষয়গুলোকে খুব গভীরভাবে নিরীক্ষণ করা। রাজনৈতিক দুর্বলতায় জলবায়ু পরিবর্তন ও অভিবাসী সংকট নিয়ে কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি আরও বলেন, সমাজ সংস্কৃতির অনেক সমস্যা চিহ্নিত করেছে বর্তমান সরকার। এ সময় অংশীজনদের সমন্বয়ে সংকট মোকাবিলা করার কথা বলেন মন্ত্রী। পুল ফ্যাক্টরটা এটা টেনে নিয়ে আসছে মাইগ্রেটকে। আজকে যদি ইন্ডাস্ট্রিতে কাজ না, আমরা ক্ষমতায় আসার আগেই সমাজ, রাজনীতি, রাষ্ট্র এবং এর কাঠামোর মধ্যে অনেক সমস্যাকে আমরা চিহ্নিত করেছি, যে সমস্যাগুলিকে প্রপারলি অ্যাড্রেস না করলে রাজনীতির রেটরিক জায়গাতেই থেকে যাবে এবং সেই সমস্যাগুলির কতটা সমাধান করতে পারবো তার সময় নির্ধারণ করবে। কিন্তু সমস্যাটাকে যে আমরা চিহ্নিত করতে পেরেছি, এটা একটি বিগত দিনের রাজনীতির সঙ্গে বর্তমান রাজনীতির একটা গুণগত পার্থক্য। সময় সংবাদে আরও থাকছে, কৃষি ও হস্তশিল্পকে প্রবৃদ্ধির শক্তিতে পরিণত করতে চায় সরকার। ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্টে অর্থায়নের দায়িত্ব ব্যাংক খাতের। বিশ্ববাজারে পণ্য তুলে ধরার উদ্যোগ। মাত্র 10 মিনিটের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম শহরের কিছু কিছু জায়গায় কোমর পানি। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে নগরবাসী। সুনামগঞ্জে অতিবৃষ্টিতে ডুবেছে জমির ধান, ভেঙেছে বাঁধ। বজ্রপাতে প্রাণ গেছে মাদ্রাসার শিক্ষার্থী সহ 3 জনের। বৈরী আবহাওয়ার কারণে 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকদিনের কাঠফাটা রোদের পর দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি। জনজীবনের স্বস্তির হাওয়া হয়ে গেছে তীব্র ভোগান্তি। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে চট্টগ্রামে শুরু হয় মুষলধারে বৃষ্টি। 10 মিনিটেই তলিয়ে যায় প্রবর্তক মোড়, মুরাদপুর ও কাতালগঞ্জের নিচু এলাকা। কোমর পানিতে চলাচলে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। পানি ঢুকে বিকল হয়ে যায় বিভিন্ন যানবাহন। এখানে আশেপাশে সবগুলো হসপিটাল, ব্যাংক, অন্যান্য প্রতিষ্ঠান সবকিছুই আছে। সব সময় আমরা এই জিনিসটা ফেস করতেছি। বৃষ্টি হলে বা কিছু হলেই কিন্তু এখানে অনেক পানি উঠে যায়, যেটা আসলে দ্রুত সংস্কারের দাবি আমরা জানাচ্ছি। এদিন সকালে ব্রাহ্মণবাড়িয়ায় ভারী বর্ষণ সহ কালবৈশাখীর ঝড়ে তলিয়ে যায় শহরের অধিকাংশ রাস্তাঘাট। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বিপাকে পড়েন এসএসসি পরীক্ষার্থীরা। কসবা, আখাউড়া, নবীনগর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে কাঁচা ঘরবাড়ি ধসে পড়ায় ব্যাহত হয় যান চলাচল। ভেঙে গেছে গাছ, বিদ্যুতের খুঁটি সহ মোবাইল টাওয়ার। কোনো দিন পরিষ্কার করো না, আমরা চাই দিনগুলা পৌরসভা দ্রুত এটা সমাধান করার জন্য। কুমিল্লাতেও বিভিন্ন সড়কে জমে পানি, ব্যাহত হয় নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। বৈরী আবহাওয়ার কারণে দেশের 4 সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে, সেই কারণে আমাদের 4টা সমুদ্র বন্দর কক্সবাজার, চট্টগ্রাম,
মংলা এবং পায়রা 4টা সমুদ্র বন্দরকে আমরা 3 নাম্বার স্থানীয় সচেতনকে দেখে যেতে বলেছি। নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থী তানজিলা আক্তার এবং মুন্সিগঞ্জ ও কক্সবাজারে 2 জনের মৃত্যু হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। জলাবদ্ধতা কিন্তু একবার দুপুর থেকে যেরকম ছিল সেখান থেকে অনেকটাই কমেছে। এখানে দুপুরে যেখানে গলা সমান এবং হাঁটু সমান পানি ছিল, এখন সেখানে পানি অনেকটাই কমেছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। তবে মানুষের ভোগান্তি কিন্তু অতটুকু কমছে না, কারণ যে গুরুত্বপূর্ণ যে সড়ক এইটি হচ্ছে এখানে চট্টগ্রাম সবচেয়ে বেশি যে হাসপাতালগুলো রয়েছে গুরুত্বপূর্ণ যে বেসরকারি, সেই সবগুলো হাসপাতাল কিন্তু এখানে রয়েছে এবং বেশ কয়েক চট্টগ্রাম মেডিকেল কলেজে কিন্তু এই এলাকায়, এবং এখানে বিভিন্ন ইউনিভার্সিটিও কিন্তু এই এলাকায় রয়েছে। সেক্ষেত্রে কিন্তু মানুষের ভোগান্তি এখনও কমছে না, এখনও পর্যন্ত হাঁটু সমান পানি রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে রিক্সায় করে মানুষ যেভাবে পারছে আসার চেষ্টা করছে। তবে যে বৃষ্টি বেশি হয়েছে সেটি বলা যাবে না। আবহাওয়া অফিস বলছে দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত 3 ঘন্টা মাত্র 51 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেক্ষেত্রে আমরা অন্যান্য সময় বর্ষায় দেখি প্রায় 150 থেকে 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়, কিন্তু এখানে বড় সমস্যা হয়েছে সেটি হচ্ছে এখানে যে বর্ষার আগে যে নালাগুলো রয়েছে, যে প্রায় 36টি খাল এবং যে নালা নর্দমাগুলো রয়েছে এবং সিটি কর্পোরেশনের অধীনে যে 21টি খাল রয়েছে, সেগুলো কিন্তু যে বাঁধগুলো রয়েছে সে বাঁধগুলো এখনো ছেড়ে দেওয়া হয়নি। অর্থাৎ তারা বলছেন বর্ষার আগে করে সেই বাঁধগুলো ছেড়ে দেওয়া হবে, কিন্তু এবার কিন্তু বর্ষা একটু আগে কিন্তু চলে এসেছে। অর্থাৎ সকাল থেকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে কিন্তু নাজুক অবস্থা সৃষ্টি হয় বন্দরনগর চট্টগ্রাম জুড়ে। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রায় 11,000 কোটি টাকার বড় ধরনের প্রকল্প নেওয়া হয়েছে। সে প্রকল্পের অধীনে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ চলছে এবং সে কাজগুলো চললেও কিন্তু নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে, এবং সবারই একটি দাবি, সেটি হচ্ছে এই ভোগান্তি থেকে কবে রক্ষা পাবে। তবে সকাল থেকে কিন্তু নগর পিতা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছেন এবং তিনি বলছেন জলাবদ্ধতা নিরসনে যা যা করা প্রয়োজন তিনি সবটুকু করবেন সেই আশ্বাস জনগণকে দিয়েছেন এবং তিনি মাঠে নেমেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রামের জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন শফিকুল আলম। হাম প্রসঙ্গ, হাম ও উপসর্গ নিয়ে একদিনে আরও প্রাণ গেল আরও 9 শিশুর। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1439 জন। হামের চিকিৎসায় সবচেয়ে বেশি কার্যকরী ভিটামিন এ, আর উপসর্গ দেখার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া গেলে দ্রুত সুস্থ হওয়া সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। জ্বর, শরীরে র্যাশ, শ্বাসকষ্ট, হামের এসব লক্ষণ নিয়ে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। অনেক শিশু মুখে খেতে না পারায় সুস্থ হতেও লাগছে বেশি সময়। দেশের 64 জেলার মধ্যে 58টিতেই ছড়িয়ে পড়েছে হাম। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে 5 বছরের কম বয়সীরা। কিছু কিছু ক্ষেত্রে অল্পতেই শারীরিক অবস্থা জটিল হওয়ায় দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। মুখে ঘা ছিল আর চোখ বন্ধ, মানে চোখ কেতরাইছে আর কি, চোখ লাল হয়েছে, কেতরাইছে। মুখে এখন খেতে পারে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আগে খাইতে পারতো না, এখন খাইতে পারে, আগে থেকে অনেকটা সুস্থ। চিকিৎসকরা বলছেন হামের বড় চিকিৎসা ভিটামিন এ ক্যাপসুল। এছাড়া উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা চালু করা গেলে দ্রুত সেরে ওঠা সম্ভব বলেও মনে করেন তারা। হামের চিকিৎসার কর্নারস্টোন যেটাকে বলে সেটা হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। খুব জনসমাগম যেখানে হচ্ছে সেখানে যাচ্ছে না মানুষ, লিফটে উঠছে, একটু সামাজিক দূরত্ব বজায় রাখছে, মাস্ক ইউজ করছে, কাশি দিচ্ছে, এইভাবে হাত দিয়ে করে এই যে প্রোটেকশন, এই প্রোটেকশনের ফলে কি হলো যে হামের আপনার যে সংক্রমণটা এটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, মানুষ সচেতন হচ্ছে। এদিকে টিকাদান কর্মসূচি চালু হয় আগামী কয়েক মাসের মধ্যেই হামের প্রকোপ কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশানে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুলশান থানা পুলিশ জানায়, দুপুরের দিকে গুরুতর আহত অবস্থায় শামীম সালিম কাশিম নামে ওই নারীকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হচ্ছিল, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। প্রায় 100 কোটি টাকা খরচে বানানো হয়েছে আধুনিক রেল স্টেশন, অথচ
সারা দিনে থামে একটি মাত্র ট্রেন। কাজে না লাগায় বিলাসবহুল স্টেশনটি বসতবাড়ি হিসেবে ব্যবহার করছেন রেলকর্মীরা। বলছি গাজীপুরের হাইটেক সিটি পার্ক রেল স্টেশনের কথা। এটিকে রাষ্ট্রীয় অর্থের চরম অপচয় আখ্যা দিয়ে রেলের অনিয়ম ঠেকাতে এখন থেকেই সরকারকে নজরদারির আহ্বান বিশ্লেষকের। নাজমুস সালিহির প্রতিবেদন। নির্মাণশৈলী, নান্দনিকতা আর আধুনিকতায় এটিকে উন্নত বিশ্বের কোনো ভবন বলেই মনে হবে। সুরম্য এই ভবনটি গাজীপুরের হাইটেক সিটি পার্ক রেল স্টেশন। দৃষ্টিনন্দন এই রেল স্টেশনের নির্মাণ ব্যয় সব মিলিয়ে প্রায় ১০০ কোটি। প্রতিদিন গাজীপুর, টঙ্গী, সাভারের শিল্পাঞ্চল ও উত্তরবঙ্গের ১০ থেকে ১৫ হাজার যাত্রী পরিবহনের উদ্দেশ্য নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করে এই স্টেশন। অথচ শুনশান নীরব পড়ে আছে বিশাল এই স্থাপনা। টিকিটের জন্য আসছে, কিন্তু কোনো ট্রেন দাঁড়ায় না বিধায় এখানে কোনো টিকিটও দেয় না ওরা। আমি টিকিট কাটার জন্য আসছিলাম, কাউন্টার বন্ধ, আমি ঘুরে যাচ্ছি। স্থানীয়রা বলছেন বিপুল চাহিদা থাকলেও সারাদিনে থামে একটি মাত্র ট্রেন, বরাদ্দ মাত্র ২২টি টিকিট, ফলে কাজে আসছে না বিলাসবহুল এই স্টেশন। কোনো কাজে আসে না, কোনো উপকারী আমাকে হইতেছে না। এখানে একটা বিনোদন কেন্দ্রের মতো হয়ে গেছে। প্রতিদিন মানুষ বিকালবেলা এসে ভিড় করে টিকটক ভিডিও বানায়। কাজে না লাগাই আধুনিক টিকিট কাউন্টার, ভিআইপি বিশ্রামাগার, উন্নত সিগন্যাল কক্ষ আর রিলে রুমে বসবাস করছেন রেলের মাঠ কর্মীরা। দায়িত্বরতরা বলছেন আধুনিক এই স্টেশনের মাসিক পরিচালন ব্যয় ৫ থেকে ৭ লাখ টাকা, অথচ আয় নেই তেমন। রেলের কাজ করে তার জন্য আমাদের এখানে থাকার জন্য দিচ্ছে আর কি। বক্স এবং মাউথপিস সবগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু এটা ব্যবহার হচ্ছে না শুধু গাড়ি স্টপেজের কারণে। রেলের বাণিজ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক বলছেন অবকাঠামোগত ত্রুটির কারণে স্টেশনটি পূর্ণাঙ্গ সেবা দিতে সক্ষম নয়। ঢাকা অভিমুখী যেটা প্ল্যাটফর্ম সংলগ্ন একটা লেভেল ক্রসিং গেট আছে, আবার হচ্ছে টাঙ্গাইল প্রান্তে ওইদিকে একটা ব্রিজ আছে ছোট, তো যার ফলে এখানে কিন্তু যেই ক্লিয়ারিং স্ট্যান্ডিং লেংথ যেটুকু থাকার কথা এইটা কিন্তু রাখা সম্ভবপর হচ্ছে না। একে রাষ্ট্রীয় অর্থের চরম অপচয় আখ্যা দিয়ে রেলের অনিয়ম ঠেকাতে এখন থেকেই সরকারকে নজর দেওয়ার তাগিদ বিশ্লেষকের। সরকারকে আসলে আমি বলবো যে আসলে আমাদের মূল্যায়ন করতে হবে, কেন ভুল হলো উত্তরটা তাদের কাছে জানতে হবে। নাহলে এই যে জনগণের পকেট কাটা, অর্থের অপচয় এবং ঋণগ্রস্ত একটা প্রতিষ্ঠান, এইভাবে আসলে বাংলাদেশ রেলওয়ে চলতে পারে না। অবকাঠামোতে বিপুল বিনিয়োগ হলেও গত ১২ বছরে বন্ধ হয়ে গেছে শতাধিক লোকাল, মেইল ও কমিউটার ট্রেন। সারা দেশে এই মুহূর্তে বন্ধ রয়েছে ১৩০টি প্রয়োজনীয় রেল স্টেশন, অথচ সেগুলো মেরামতের উদ্যোগ না নিয়ে বানানো হয়েছে বিপুল পরিমাণ অর্থ খরচ করে এমন বিলাসী স্টেশন, যা কোনো কাজেই আসছে না। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রেলের এমন অপরিকল্পিত ব্যয়ের ফলেই ঘুরতে বসেছে এই প্রতিষ্ঠান। নাজমুস সালিহি, সময় সংবাদ, গাজীপুর, কালিয়াকৈর। সময় সংবাদে আরও থাকছে, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ কাল। মমতা, শুভেন্দু সহ হেভিওয়েট প্রার্থীদের হবে ভাগ্য নির্ধারণ। রাজ্য জুড়ে নিরাপত্তা জোরদার। জুলাই আন্দোলনে যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি সহ ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। গত ৮ মার্চ বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে ৪ মামলায় জামিন দেন। পরে ১১ মার্চ দুদকের মামলায়ও জামিন পান। এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। জুলাই আন্দোলনে হত্যাসহ ৭ মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানার উপর জামিন আদেশের দিন এসে মামলার তদন্ত শেষ করতে ১ মাস সময় চেয়েছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার বিচারপতি KM জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে মোট ৭ মামলায় ১৩টি আবেদনের আদেশ দেওয়ার কথা ছিল। তবে শুরুতেই রাষ্ট্রপক্ষ সময় আবেদন করা তা পিছিয়ে যায়। পরে হাইকোর্ট ১১ মে পরবর্তী আদেশ দেবেন বলে জানান। ২০২৪ সালের ২১ আগস্ট বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে আটক করা হয়। পরে ৭টি মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে আটক রাখা হয়।
সাভারে সাব রেজিস্ট্রারের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দলবল নিয়ে দেশ টিভির সাংবাদিককে মারধর করে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জানান, সাভারের সাব রেজিস্ট্রার জাকির হোসেনের অনিয়ম ও দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে দেশ টিভি। সংবাদটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ইমনকে হুমকি ধামকি দিয়ে আসছিল জাকির। পরে সোমবার দুপুরে জাকির হোসেন তার লোকজন নিয়ে ওই সংবাদকর্মীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ভুক্তভোগী। তাকে বাঁচাতে গিয়ে 5 সাংবাদিক আহত হয়েছেন। শ্রমবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার, স্বাধীনতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে। আরেক উপদেষ্টা নজরুল ইসলাম বলেন, জাতীয় স্বার্থেই শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। আর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, শ্রম খাতের অসঙ্গতি দূর করতে সরকার বদ্ধপরিকর। সাভারের রানা প্লাজা কিংবা চট্টগ্রামের বিএম ডিপো, প্রতিটি দুর্ঘটনায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতার চিত্র কতটা ভয়াবহ হতে পারে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে চিরতরে হারানোর আর্তনাদে বারবার ভিজেছে অগণিত মানুষের চোখ। সময় বদলেছে, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে শিল্প খাতে গুরুত্ব পাচ্ছে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা। এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক শ্রম সংস্থার 10টি কনভেনশনেই অনুসমর্থন দিয়েছে বাংলাদেশ। জাতীয় স্বার্থেই যার বাস্তবায়ন চায় সরকার। একটা স্বাস্থ্যকর, নিরাপদ, মানবিক কর্ম পরিবেশ শুধু শ্রমিকের স্বার্থে না, শিল্পের স্বার্থে, সমাজের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে গুরুত্বপূর্ণ। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা বলেন, শিল্প খাতে শ্রমিকের কর্মদক্ষতা ও কর্মপরিবেশ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। আমাদের সরকারের প্রায়োরিটি কর্মসংস্থান সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি এবং সর্বোচ্চ কর্মপরিবেশ নিশ্চিতকরণ। সেই লক্ষ্যে আমরা ইলেকট্রিক্যাল, ফায়ার, স্ট্রাকচারাল প্রতিটি ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতরে যে শিল্প কারখানাগুলো রয়েছে সেখানে আইন এবং বিধি মোতাবেক যেন সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করা হয় সে বিষয়ে জোর আরোপ করছি। নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে মালিক, শ্রমিক ও সরকারের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। মালিকদেরকেও অ্যাওয়ারনেস যেমন করা লাগবে, শ্রমিক নেতৃবৃন্দদেরকেও অ্যাওয়ারনেস করতে হবে। এই দুটোকে যদি সত্যিকার অর্থে দেশটাকে সামনের দিকে এবং শ্রমিক বান্ধব যদি দেশ করতে হয়, তাহলে তাদের যে সকল ফ্যাসিলিটি দেওয়া দরকার আমরা সেই সব ফ্যাসিলিটি দিতে হবে। শ্রমিকের প্রাপ্য পারিশ্রমিক ও অধিকার রক্ষায় বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলছেন নীতি নির্ধারকরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা কৃষি আর হস্তশিল্পের সম্ভারকে এবার প্রবৃদ্ধি ধরে রাখার শক্তিতে পরিণত করতে চায় সরকার। ফলে সরকারের ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট পরিকল্পনা বাস্তবায়নে ব্যাংকগুলো নিচ্ছে স্থানীয় পণ্য উৎপাদনে অর্থায়ন ও বাজারজাত করার গুরু দায়িত্ব, যা ক্রান্তিকালে বৃহৎ অর্থনীতিতে অক্সিজেন যোগানের একমাত্র ভরসা। সেলিয়া সুলতানার রিপোর্ট। রবীন্দ্রচন্দ্র সরকারের আঙুলের ভাঁজে ভাঁজে সাজানো 40 বছরের স্মৃতি থেকে আমার বয়স যে সময় 12 বছর হয়েছে সে সময় থেকে আমি কাজ করা শুরু করছি। সে স্মৃতির পথ ধরে হাঁটতে হাঁটতে ধীরেনচন্দ্র সরকারের বাড়িটা কিছুটা দূর। আগে প্রতিবেশীর মতো সহশিল্পীকে পাওয়া যেত ঘরের উঠোনে, এখন মাঠ পেরোতে হয়, কারণ 5 ঘন্টার কাজের মূল্য 50 টাকা। ফলে ধীরেনের পরের প্রজন্ম আর বাবার পেশায় পা বাড়ায়নি। বিক্রি করলে মাত্র 50 টাকা, খুব কষ্টভাবে চলতে হয়। মানিকগঞ্জের ঘিওরের গ্রামে গ্রামে বাঁশ বেতের শিল্প। শ্রীবাড়ি, ঋষিপাড়ার বেতে তৈরি পণ্য দেশের গণ্ডি ছাড়িয়ে এখন 8টি দেশে রপ্তানি হয়। সাটুরিয়ায় তাঁতের শাড়ি, লুঙ্গি, সিল্ক, ইন্ডি সিল্ক আর মন ভরানো মনপুরা। ঘরের দুয়ারে নকশি কাঁথার ফোড় আর বিরুরিয়ার শঙ্খশিল্প। হরিরামপুরের ঝিটকার গাছিদের হাজারি গুড়ের সুগন্ধ এখানে অপ্রতিম। এমন দেশের আনাচে কানাচে ধানের মাঠ ছাড়াও কৃষকের ছোট উঠোন বড় অর্থনীতিতে অক্সিজেনের যোগানের এখন একমাত্র ভরসা। এই লোকগুলোকে আমরা কিভাবে সাপোর্ট দেবো? এদেরকে তো সবসময় বঞ্চিত করা হয়েছে, অর্থনৈতিক প্রোগ্রামে কোনো সময় আসেনি, কিন্তু এদেরকে সমর্থন দিলে এদের প্রোডাক্টগুলোর দামও বেড়ে যাবে।
বাংলাদেশের শৌখিন শিল্পের চাহিদা রয়েছে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা ও মধ্যপ্রাচ্যের বাজারে। 2022 থেকে 23 অর্থবছরে 29.75 মিলিয়ন মার্কিন ডলারের হস্তশিল্প রপ্তানি করেছে বাংলাদেশ। করোনাকালে যখন সব স্থবির, তখন রপ্তানির 50%ই ছিল হস্তশিল্প। অথচ সরকার ঘোষিত প্রণোদনা সুবিধায় অবহেলিত এ খাতের মানুষ। তবে এবার নিজেদের টিকিয়ে রাখতে গ্রামগঞ্জের বিশেষ ও বৈচিত্র্যপূর্ণ শিল্প ও পণ্য বিশ্ববাজারে তুলে ধরার দায়িত্ব নিচ্ছে ব্যাংকগুলো। এক ধরনের অভিভাবকত্ব নিয়ে ওখানে কি করে ওই পার্টিকুলার পণ্যের যে উদ্যোক্তা বা উৎপাদক তাদের কাছে যেন আমরা ব্যাংকিং সুবিধাগুলো দিতে পারি, যাতে তারা গ্লোবাল মার্কেটেও ঢুকতে পারে, লোকাল বড় মার্কেটে ঢুকতে পারে। বিপণনের যে প্রসেস আছে সেখানেও অর্থায়ন করা হবে এবং ভ্যালু চেইন ক্ষেত্রে সাপোর্ট দেওয়ার জন্য অর্থায়ন করা হবে। অর্থাৎ ব্যাংকিং চ্যানেলটাকে আমরা ব্যবহার করব এবং এর মাধ্যমে আমাদের জাতীয় অর্থনীতির সাথে যাতে এই প্রোডাক্টগুলো সম্পৃক্ত হয়। মানিকগঞ্জের ঘিওরের প্রতিটি ঘরেই একসময় শিল্পী ছিল। এই মুহূর্তে মাত্র 20%-এরও কম শিল্পী নিজেদের স্থানীয় যে শিল্প সেটিকে টিকিয়ে রেখেছে। সরকারের ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট অর্থাৎ একটি গ্রাম একটি পণ্য প্রকল্প যদি বাস্তবায়ন এবং সফল হয়, সেক্ষেত্রে শুধুমাত্র স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি অথবা অর্থনৈতিক গতিশীলতাই আসবে না, একই সঙ্গে শিল্প এবং শিল্পীও বাঁচবে। পাশাপাশি পরিচিতি পাবে নতুন করে গ্রামগুলো। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, মানিকগঞ্জ। কক্সবাজারের লবণের মাঠে বইছে সুবাতাস। 67,700 একর জমিতে প্রতিদিন উৎপাদন হচ্ছে 32,000 মেট্রিক টন লবণ। তবে চাষিদের অভিযোগ, বাজারে প্যাকেটজাত লবণ কেজিতে 40 টাকা হলেও মাঠে বিক্রি হচ্ছে 5 টাকারও কম। মোহাম্মদ ফরাজের তোলা ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। গ্রীষ্মের তপ্ত রোদে দ্রুত দানা বাঁধে লবণ চাষের মৌসুম নভেম্বরে শুরু হলেও এই সময়ে এসে উৎপাদন বাড়ে দ্বিগুণ। কক্সবাজারের লবণ চাষি একলাস মিয়ার এখন ফুরসতেই মিলছে না বিশ্রামের। প্রখর রোদে ঘাম জড়িয়ে মাঠে সামলাচ্ছেন লবণ উৎপাদনের ব্যস্ততা। লবণ কিন্তু কিছুটা ভালো হয়। কিছুদিন আগেও কক্সবাজারে যেখানে লবণের দৈনিক উৎপাদন ছিল 12,000 মেট্রিক টন, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 32,000 মেট্রিক টনে। তবে দাম নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। গত বছরে ফাঁসখানি করি আর 1 লাখ টাকা গুনার এসেছিল, এবছরও গুনারি তাই প্রায় অর্ধেক লস। গত বছরও লস দিয়েছি 6খানি মাঠ করে 2,47,000 টাকা, এবছরও তো একই অবস্থা। লবণের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছে কক্সবাজার চেম্বার। ন্যায্য মূল্য যদি নিশ্চিত করা না যায়, চাষি যদি আপনার এটার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে এই শিল্প থেকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেশে কিন্তু লবণের সংকট এটা কিন্তু একেবারে নিশ্চিত। এদিকে বেসিক বলছে পর্যাপ্ত লবণ মজুদ থাকায় আমদানির প্রয়োজন নেই। চাহিদা যেটা নির্ধারণ করা হয়েছে 27,15,000 মেট্রিক টন। 15 মে পর্যন্ত যদি আমরা এখনকার মতো এরকম আবহাওয়া পাই, সেক্ষেত্রে টার্গেটের কাছাকাছি যেতে পারবো। মাঠে কিন্তু লবণ যথেষ্ট মজুদ আছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী কয়েকদিনে দৈনিক লবণ উৎপাদন রেকর্ড 38,000 মেট্রিক টনে পৌঁছাতে পারে বলে আশা সংশ্লিষ্টদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণকাল। এর মধ্য দিয়েই নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 2 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। এছাড়া দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক ঝাঁক সেলিব্রিটি ও সাংবাদিক। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলার 142টি আসনের 1,448 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 3,21,00,000 ভোটার। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 শিক্ষার্থী লিমন ও বৃষ্টিকে হত্যায় ব্যবহৃত সরঞ্জাম অনলাইন থেকে কেনে অভিযুক্ত হিশাম আবু গাররে। তদন্তকারীরা জানান ঠান্ডা মাথায় 2 জনকে হত্যা করেছে। স্থানীয় সময় মঙ্গলবার হিশামকে তোলা হবে আদালতে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার 2 বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ডের তদন্তে খুলতে শুরু করেছে রহস্যের জট। আদালতের নথিতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্ত অনুযায়ী লিমনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়, পরে মরদেহ লুকানোর চেষ্টা করা হয়েছে। একইভাবে বৃষ্টিকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা তদন্তকারীদের। তদন্তে উঠে এসেছে হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম অনলাইন থেকে ক্রয় করা হয়। হত্যার পর লিমনের মরদেহ আগে থেকে কিনে রাখা বড় কালো আবর্জনার পলিব্যাগে ভরে ফেলে দেওয়া হয় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায়। একই সঙ্গে ব্যক্তিগত জিনিসপত্র ট্রাশ কম্প্যাক্টরে ফেলে দেওয়া হয়। তদন্তকারীদের মতে এসব তথ্য পরিকল্পিত অপরাধের শক্তিশালী প্রমাণ। সিসিটিভির ফুটেজ, ডিজিটাল ট্র্যাকিং এবং ফরেনসিক পরীক্ষায় উঠে এসেছে ভয়াবহ চিত্র। ফ্ল্যাটে রক্তের দাগ, ব্যক্তিগত জিনিসপত্রের অবস্থান এবং বিভিন্ন আলামত ঘটনাটিকে আরও স্পষ্ট করেছে। এমনকি প্রমাণ মুছে ফেলতে অভিযুক্ত চ্যাটজিপিটিরও সহায়তা নিয়েছে বলে তথ্যে উঠে আসে। অভিযুক্ত হিশামের বিরুদ্ধে প্রথম ডিগ্রির পরিকল্পিত হত্যার 2টি অভিযোগ আনা হয়েছে এবং মামলা এখন পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়ার দিকে এগোচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার হিশামকে তোলা হবে আদালতে। তাকে জিজ্ঞাসাবাদ করবেন আইনজীবীরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। খেলার খবর। সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে কাল দ্বিতীয় টি-20তে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-20তে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। হৃদয়, শামীম, ইমনের বিধ্বংসী ব্যাটিংয়ে ঘরের মাঠে রান তারার রেকর্ড গড়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও সে ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে লিটন দাসের দল। পাশাপাশি চ্যালেঞ্জ নিতে চাইবেন বোলাররাও। এদিকে বড় স্কোর গড়েও ম্যাচ হেরে বেশ হতাশ নিউজিল্যান্ড দল। সিরিজের সমতায় ফিরতে মরিয়া তারা। চ্যাম্পিয়ন্স লিগের খবর। মৌসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে যেতে বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেবে প্যারিস সেন্ট জার্মেইন। পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচ শুরু হবে রাত 1টায়। কার্ড নিষেধাজ্ঞায় কোচ ভিনসেন্ট কোম্পানিকে সাইডলাইনে পাচ্ছে না বাভারিয়ানরা। রিয়ালের বিপক্ষে হলুদ কার্ড পাওয়ায় 1 ম্যাচের নিষেধাজ্ঞায় এই বেলজিয়ান। অন্যদিকে পিএসজি কোচ গুরুত্ব দিচ্ছেন রক্ষণভাগে। দুদলই আক্রমণাত্মক ফুটবল খেলায় ডিফেন্স লাইন ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে বলে মনে করেন লুই এনরিকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পারমাণবিক শক্তি ব্যবহারে এলিট ক্লাবে বাংলাদেশ। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু। অগাস্টে মিলবে 300 মেগাওয়াট। আগামীতেও পাশে থাকবে রাশিয়া। বাংলাদেশের জ্বালানি খাতে বড় বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন রাষ্ট্রদূত। স্বার্থ রক্ষা করে স্বাগত জানাবে সরকার, বললেন বাণিজ্য মন্ত্রী। এবং জঙ্গিবাদের মাথা চাড়া দেওয়ার চেষ্টা দেখছেন তথ্য উপদেষ্টা। সন্দেহভাজনদের জামিন বাতিলে উদ্যোগ নেবে সরকার। জঙ্গি ইস্যুকে হাতিয়ার বানিয়ে ফায়দা লোটে আওয়ামী লীগ। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ইনার, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।